হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর 40টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানা দরকার। আর যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাচ্ছে। সুভাষচন্দ্র বসু কবে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 23শে জানুয়ারি। আমরা জানি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি, কিন্তু সালটা কত ছিল? না, সালটা ছিল 1897 সালে, 1897। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন কটক শহরে। কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্র বসুর পিতা ও মাতার নাম কি ছিল? জানকীনাথ দত্ত এবং প্রভাবতী দেবী, না হরিশ্চন্দ্র বসু ও মায়া দেবী, জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী? অবশ্যই অপশন সি, জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসুর বাবার নাম ছিলেন জানকীনাথ বসু, তিনি ওকালতি পেশার সাথে যুক্ত ছিলেন, এবং তার মায়ের নাম ছিলেন প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? আইএএস, আইসিএস, এমসিএস, এমবিবিএস? তিনি উত্তীর্ণ হয়েছিলেন আইসিএস পরীক্ষায়। আইসিএস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু উত্তীর্ণ হয়েছিলেন। তখনকার দিনে আইএএস পরীক্ষাটার বদলে আইসিএস পরীক্ষা ছিল ব্রিটিশদের সময়। আমাদের এখন যেমন আইএএস পরীক্ষা হয় এবং ইউপিএসসিতে আইএএস পরীক্ষা, সেটাই আগে নাম ছিল ব্রিটিশদের সময় আইসিএস পরীক্ষায়। তিনি তাতে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু যদিও চাকরি তিনি করেননি, সেরকমভাবে চাকরি করেননি বলতে পারে। ব্রিটিশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সুভাষচন্দ্র বসু কার আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুভাষচন্দ্র বসু কার আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন? এটা হচ্ছে চিত্তরঞ্জন বসু, চিত্তরঞ্জন দাসের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? কাকে পরাজিত করেছিলেন? মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, পট্টাভি, সীতারামাইয়া? তিনি পরাজিত করেছিলেন গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে। সুভাষচন্দ্র বসু কংগ্রেস পদত্যাগ করার পরে কোন দল গঠন করেছিলেন? তিনি গঠন করেছিলেন ফরওয়ার্ড ব্লক দল। সুভাষচন্দ্র বসু কংগ্রেস পদত্যাগ করার পরে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল 1 মে 1933, 2 জুন 1930, 3 মে 1939, 1 মে 1939। তাহলে প্রপার অপশনটা হচ্ছে 3 মে 1939 সালে ফরওয়ার্ড ব্লক, এই দলটি প্রতিষ্ঠিত হয় সুভাষচন্দ্রের দ্বারা। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের। তা প্রথম কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সেটা হচ্ছে হরিপুরা অধিবেশনে তিনি প্রথমবারের মতন সভাপতি নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের, এবং দ্বিতীয়বার হয়েছিলেন ত্রিপুরী কংগ্রেসের। কত সালে সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? কত সালে? আগেরটা হয়েছিল কোথায়, না কোন অধিবেশনে? সেটা হচ্ছে হরিপুরা অধিবেশন, এবং হরিপুরা অধিবেশন হয়েছিল 1939 সালে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? একটু আগেই বলেছিলাম ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসুকে প্রথম নেতাজি নামে অভিহিত করেন কে? মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আজাদ হিন্দ ফৌজের সেনাগণ। তাকে প্রথম নেতাজি নামে ডেকেছিলেন আজাদ হিন্দ ফৌজের সেনাগণ। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, জওয়াহরলাল নেহরু। তাহলে রাজনৈতিক গুরু যার আহ্বানে তিনি রাজনীতিতে যোগদান করেছিলেন সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু বলা হয়। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কি? ভগৎ সিং, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠান করেছিলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, দুজনে মিলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বরাজ পার্টি গঠন করেছিলেন। চিত্তরঞ্জন দাসের ছবিটা দেখা যাচ্ছে ডান দিকে। সুভাষচন্দ্র বসু জার্মানিতে কার সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়েছিলেন? মুসোলিনি, অ্যাডলফ হিটলার, জোসেফ স্টালিন, উইনস্টন চার্চিল। তাহলে অবশ্যই এর উত্তরটি হবে অ্যাডলফ হিটলার জার্মানিতে দেখা করতে গিয়েছিলেন তাকে সাহায্য করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য। জার্মানিতে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করতে অসম্মতি জানান কে? অবশ্যই অ্যাডলফ হিটলারই তাকে অসম্মতি জানিয়েছিলেন এবং তিনি তাকে জাপানে যেতে পাঠিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু কোথায় ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বিভিন্ন পরীক্ষা এসে থাকে। সুভাষচন্দ্র বসু কোথায় ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? তিনি এটা গঠন করেছিলেন বার্লিনে, ফ্রি ইন্ডিয়া সেন্টার। ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিপেন্ডেন্স লীগ সুভাষচন্দ্র বসু, প্রীতম সিং, রাসবিহারী বসু, কোনোটাই নয়। এটি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। তার ছবি দেখা যাচ্ছে, রাসবিহারী বসু তৈরি করেছিলেন। সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারত সরকার দ্বারা কোন পুরস্কার প্রদান করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারত সরকার কোন পুরস্কার প্রদান করেন? সেটি হলো আপদা প্রবন্ধন পুরস্কার। আপদা প্রবন্ধন পুরস্কারটি প্রতি বছর 23শে জানুয়ারি ভারত সরকার এই পুরস্কারটি প্রদান করেন। সুভাষচন্দ্র বসু কোন মহান ব্যক্তির আদর্শকে অনুসরণ করতেন? স্বামী বিবেকানন্দ, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করতেন। কলকাতায় পুরসভার কলকাতা সুভাষচন্দ্র বসুর বাসস্থান কোথায় ছিল? সোয়াবাজার, পার্ক স্ট্রিট, ধর্মতলা, এলগিন রোড। অবশ্যই আমরা সবাই জানি এলগিন রোড। এলগিন রোডের বাসভবনটি ছিল সুভাষচন্দ্রের কলকাতার ঠিকানা। এখন বর্তমানে এটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে, তার যে বাসস্থানটি ছিল। উনিশশো সালে 20শে জুলাই ব্রিটিশ সরকার কোন আইনের দ্বারা সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করেছিলেন? কোন আইনের দ্বারা গ্রেপ্তার করেছিলেন সুভাষচন্দ্রকে? সন্ত্রাসবাদী আইন, ভারত রক্ষা আইন, ব্রিটিশ বিরোধী আইন, ষড়যন্ত্রকারী আইন। তাহলে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করেছিলেন ভারত রক্ষা আইনের অধীনে। গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র কোন সময় অন্তর্ধান করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ব্রিটিশদের জেলবন্দি অবস্থায় তিনি ঘর থেকে, এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান হয়েছিলেন
এবং সেখান থেকে কাবুলের ভেতর দিয়ে তিনি জার্মানি পৌঁছেছিলেন। সেটা তারিখটা হচ্ছে 1941 সালে 17ই জুলাই। খুব এটা মনে রাখার চেষ্টা করবে, 1941 সালে 17ই জুলাই তার মহানিষ্ক্রমণ ঘটেছিল। এটাকে অনেকে মহানিষ্ক্রমণও বলা হয়। শিশির চন্দ্র বসুর সাথে তার ভাগ্নে তাকে নিয়ে গোমো স্টেশনে নিয়ে গেছিলেন প্রথমে। সুভাষচন্দ্র বসু জার্মানির পরে সাহায্যের জন্য কোন দেশে যান? সাহায্যের জন্য গিয়েছিলেন জাপানে। হিটলার তাকে পাঠিয়েছিলেন জাপানে, সাবমেরিনের মাধ্যমে তিনি গিয়েছিলেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি জাপানে পৌঁছেছিলেন। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেন কে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, জগদীশ চন্দ্র বসু। তাহলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক বলে অভিহিত করেছিলেন। সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? 1930 খ্রিস্টাব্দে তিনি কলকাতা শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন? অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগান দিল্লি চলো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, উক্তিটি কার? অবশ্যই উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে সুভাষচন্দ্র বসু ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হন? 1992 সালে। 1992 সালে তিনি ভারতরত্ন উপাধি পান, যদিও তিনি তখন ছিলেন না। সুভাষচন্দ্র বসু কোন কলেজে শিক্ষা গ্রহণ করেন? প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, ফিটজউইলিয়াম কলেজ, ফিটজউইলিয়াম হল, উপরের সবকটি। তিনি উপরের সবকটি কলেজে পড়াশোনা করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ দিয়ে শুরু করে তারপর স্কটিশ চার্চ কলেজ, তারপর ফিটজউইলিয়াম হলে তিনি পড়েছিলেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ হয়েছিল। স্বামীজি এই নেতাজি নামকরণ করেছিলেন এই দুটি দ্বীপকে, নিকোবর এবং আন্দামান দ্বীপকে স্বাধীন করে। কি নাম দিয়েছিলেন? না শহীদ ও স্বরাজ দ্বীপ। আন্দামান নিকোবরের নাম পাল্টে তিনি করেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। সুভাষচন্দ্র বসুর লেখা কতগুলি বইয়ের নাম? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তরুণের স্বপ্ন, ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, মডার্ন ইন্ডিয়ান ইকোনমি। এর ভেতর হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং তরুণের স্বপ্ন, দুটো বিখ্যাত বই। তোমরা পড়ে দেখবে তরুণের স্বপ্ন, খুব সুন্দর লেখা, এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন তরুণের স্বপ্ন। সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে কোন দুটি প্রকাশ করেন? বঙ্গদর্শন এবং বেঙ্গল গেজেট অবশ্যই নয়, এটা নয়। হিতবাদী পত্রিকা, হিন্দি পেট্রিয়ট নয়। তিনি প্রকাশ করেন এই পত্রিকাগুলি স্বরাজ এবং কলকাতা মিউনিসিপাল গ্যাজেট। স্বরাজ এবং কলকাতা মিউনিসিপাল গেজেট এই দুটি পত্রিকা তিনি প্রকাশ করেন। কত সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন? আজাদ হিন্দ সরকার গঠন করেন 1943 সালে সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র বসুর সমাধি কোথায় করা হয়েছে? তিনি প্লেন ক্র্যাশে, শোনা যায় তার প্লেন ক্র্যাশে তিনি সেখানে মৃত্যু ঘটেছিল, কিন্তু তার সম্বন্ধে সঠিক কিন্তু এখনো কোনো তথ্য জানা যায়নি। তাই সুভাষচন্দ্র বসুর সমাধি কোথায় করা হয়েছিল এটা বলা হয় যে রেনকোজি মন্দিরে তার অস্থি কলস রয়েছে, রেনকোজি মন্দির।
রেনকোজি মন্দির কোথায় অবস্থিত? রেনকোজি মন্দির অবস্থিত টোকিও, জাপানের টোকিওতে অবস্থিত রেনকোজি মন্দির, যেখানে বলা হয় যে এখানে নেতাজির অস্থি কলস এখানে পাওয়া যায়। কে জয় হিন্দ স্লোগানটি দিয়েছে? অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগান জয় হিন্দ। সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা কোন স্থানে ঘটে? কাবুল, তাইপে, হংকং, রেঙ্গুন। অবশ্যই হয়েছিল তাইপে, আজকে যেটা তাইওয়ান, সেখানকার তখন সেটা জাপানের অধীনে ছিল, তাইওয়ান অংশটা, তা বলা যেতে পারে তাইপে বর্তমান যেখানে, এই তাইপেতেই ঘটেছিল বিমান দুর্ঘটনা। নেতাজি সুভাষচন্দ্রের এই বিমান দুর্ঘটনাটি কবে ঘটে? এটি ঘটেছিল 18ই আগস্ট 1945, 18ই আগস্ট 1945 সালে। স্যাম বেনেগাল নেতাজি সুভাষচন্দ্রের জীবনের উপর কোন চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন? বিখ্যাত চলচ্চিত্র দ্য লস্ট হিরো, দ্য হিরো অফ ইন্ডিয়া, দ্য ফরগটন হিরো, দ্য হিরো অফ নেশন। তাহলে বইটার নাম ছিল, যে ছবিটি চলচ্চিত্রটি করেছিলেন তার নাম ছিল দ্য ফরগটন হিরো। সুভাষচন্দ্র মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য প্রথম প্রথম কোন কমিশন তৈরি হয়েছিল? প্রথম সুভাষচন্দ্রের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য প্রথম তৈরি হয়েছিল শাহনওয়াজ কমিটি, তারপর খোসলা কমিশন, তারপর মুখার্জি কমিশন। এই তিনটি তৈরি হয়েছিল। প্রথমটি হয়েছিল শাহনওয়াজ কমিশন 1956 সালে, দ্বিতীয়টি হয়েছিল খোসলা কমিশন 1970 সালে, তৃতীয়টি হয়েছিল মুখার্জি কমিশন 1999 সালে। আশা করি তোমাদের এটা নেতাজি সম্বন্ধে কিছু জানতে পারলে, এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। Thanks for watching. Like and comment and subscribe please.